ভর সন্ধ্যাবেলায় নিজের ভালোবাসার মানুষটাকে তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতে দেখে চন্দ্রবাহারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চন্দ্রবাহার ছলছল চোখে এক পলক হাস্যোজ্জ্বল সরফরাজের দিকে তাকায়। চন্দ্রের সরফরাজ ভাই যে তার কথা রাখেনি, সেও যে হাসতে হাসতে বেঈমানদের দলে নাম লিখিয়েছে। ও চাচি, কই তুমি? দেখে যাও, নতুন বউ নিয়ে আসছি। সরফরাজের ডাক শুনে রান্নাঘর হতে তড়িঘড়ি করে নাজিয়া খাতুন ছুটে আসেন। সরফরাজের পাশে লাল শাড়ি পরে মাথায় বিশাল ঘোমটা টেনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে নাজিয়া খাতুন প্রশ্ন করে বসেন, ও সরফরাজ, এই মাইয়াটা কেডা? হাসতে হাসতে সরফরাজ বলে ওঠে, আমার সদ্য বিয়া করা বউ চাচি, আমার মার ছোট বোনের মেয়ে। মার শখ ছিল ওর সাথে আমার বিয়ে দেবে, কিন্তু মা তো বিয়ে দিয়ে যেতে পারলো না, তাই ভাবলাম বিয়েটা করেই ফেলি না হয়। নাজিয়া খাতুনের বুকটা ধক করে ওঠে। দৃষ্টি ঘুরিয়ে মেয়ের দিকে তাকান। চন্দ্রবাহার ঘরের খুঁটি আঁকড়ে ধরে কোনো মতে দাঁড়িয়ে রয়েছে। কখন যেন ধপ করে মেঝেতে পড়ে যায়। চন্দ্রবাহার যে সরফরাজকে জান প্রাণ দিয়ে ভালোবাসে তা তার অজানা নয়। সরফরাজের চোখে যে সে স্পষ্ট চন্দ্রবাহারের জন্য অসম্ভব ভালোবাসা দেখেছে। তবে ছেলেটা যেমনটা কেন করলো? কি এমন কারণে করলো? নাজিয়া খাতুনের তীব্র সন্দেহ জাগে তার স্বামী দবির উদ্দিনের প্রতি। লোকটা কেন যেন সরফরাজকে সহ্যই করতে পারে না। এক কথায় বলা যায় চক্ষুশূল। যেদিন হতে জেনেছেন চন্দ্র সরফরাজকে ভালোবাসে, সেদিন হতেই দবির উদ্দিন উঠে পড়ে লেগেছেন চন্দ্রকে বিয়ে দেবার জন্য। চাচি, বাড়ির দিকে গেলাম, আজকে কিন্তু শেষবারের মতো তোমাদের বাড়িতে খাবো। এখন তো আমার বউ এসে গেছে। বলতে বলতে সরফরাজ এক নজর চন্দ্রবাহারের দিকে তাকায়। চন্দ্রবাহারের চোখে পানি দেখে মৃদু কেঁপে ওঠে সে। সে কি, নতুন বউ নিয়ে এসে উঠানের ওপর দিয়ে চলে যাবি? ঘরে উঠে বয়, নতুন বউরে নিয়া। না চাচি, এখন আর বসবো না, রাতে আসতেছি তো খেতে। সরফরাজ বাড়ির উঠান ছেড়ে বেরিয়ে যেতে চন্দ্রবাহার তার পিছে ছুটে যায়। নাজিয়া খাতুন আটকাতে গিয়েও কি ভেবে যেন থেমে যান। চিন্তিত ভঙ্গিতে মেয়ের ছুটে যাওয়ার পানে তাকিয়ে থাকেন। আমি কি এমন দোষ করেছি সরফরাজ ভাই? কেন কথা দিয়ে কথা রাখলেন না আপনি? কথা দিয়েছিলেন আজ রাতে আমাকে নিয়ে পালিয়ে যাবেন দূর দূরান্তে। তবে কেন মিথ্যা আশা জাগালেন বলুন আমাকে? কেন প্রতিশ্রুতি দিয়ে আজ বেঈমানদের দলে নাম লেখালেন? তবে এই ছিল আপনার ভালোবাসা? চন্দ্রবাহারের কথায় চমকে উঠে চলার গতি থামিয়ে দিয়ে পেছন ঘুরে তাকায় সরফরাজ ও তার স্ত্রী। ভ্রুকুঁচকে সরফরাজ খোঁচা মেরে বলে ওঠে, তোকে ভালোবাসি কে? আমি? হাসাইস না চন্দ্র। তোর মতো নালালের ঘরের দুলালিকে আমি কোন দুঃখে ভালোবাসতে যাব শুনি? আমার বউয়ের সামনে এসব বলিস না তো। প্রথম দিনই মেয়েটার মনটা খারাপ হয়ে যাবে। তাছাড়া আমার মা ওর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল, তাই অন্য কাউকে ভালোবাসা তো বিলাসিতা মাত্র। মিথ্যা কেন বলেন সরফরাজ ভাই? আপনার মায়ের তো কোনো বোনই নেই। তোকে এত ভাবতে হবে না, সত্য বলছি নাকি মিথ্যা বলছি আমারটা আমি বুঝবো। আর আমি কখন বলেছি যে তোকে নিয়ে পালাবো? আমি অনেক সহ্য করেছি আমি তোর পাগলামি। আমি অতিষ্ঠ হয়ে গেছি, এবার অন্তত মাফ কর আমাকে। সরফরাজের এক একটা বুলি যেন তীরের রূপ ধারণ করে চন্দ্রবাহারের বুকে এসে আঘাত হানছে। কি যে যন্ত্রণায় আঘাতে! যে ছেলেটার চোখের চাহনি, কথার ভঙ্গি প্রতি মুহূর্তে বলে দেয় চন্দ্রবাহারের জন্য তার ভালোবাসার কথা, সেই ছেলে আজ এভাবে সবটা অস্বীকার করছে। চন্দ্রবাহার আর কোনো দিকে না তাকিয়ে বাদ না মানা চোখের পানি আগলে নিয়ে ছুট লাগায় বাড়ির পথে। মুখে সে একটা কথা বারবার বিড়বিড় করে যাচ্ছে, সে কথা রাখেনি, সে আমাকে ব্যথা দিয়েছে। প্রায় বাড়ির কাছাকাছি এসে কিছু একটার সাথে বেঁধে ধপ করে মাটিতে পড়ে যায় চন্দ্রবাহার। অমনি মনের ব্যথা আর শরীরের ব্যথা একত্রিত হয়ে চোখের অশ্রু আরো তীব্র হয়। হাউমাউ করে কেঁদে ওঠে চন্দ্র। খানিক বাদেই চন্দ্রের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় যে এই পথ ধরেই কেউ হয়তো আসছে। চন্দ্রবাহার কোনো মতে চোখের পানি মুছে নিয়ে বাড়ির দিকে ছুটে যায়।
মেয়েকে এলোমেলো ভঙ্গিতে বাড়ির মধ্যে প্রবেশ করতে দেখি বুকে কিঞ্চিত ব্যথা অনুভব করেন নাজিয়া খাতুন। কিন্তু মেয়ের কাছে আর যান না। কাদো কাজ মেয়েটা। জীবন সংসারে টিকতে হলে যে কঠোর শক্ত হতে হবে। চন্দ্র নিজের ঘরে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দিয়ে বিছানার উপর ঝাঁপিয়ে পড়ে। বালিশে মুখ গুজে অঝোর কান্নায় ভেঙে পড়ে। হৃদয় ভাঙা যন্ত্রণা যে কতটা ভয়াবহ। আচমকা গা ছাপিয়ে জ্বর আসে চন্দ্রের। একটু কান্না করলেই মেয়েটার গা কাঁপিয়ে জ্বর আসে সবসময়। জ্বরের ঘোরেই চন্দ্র শুনতে পায় তার ছোট বোন দোয়েলকে মা খুব করে বকছেন। আজও নিশ্চয়ই পাজি মেয়েটা অর্ধ ভেজা সন্ধ্যা মাথায় নিয়ে বাড়ি ফিরেছে। সবে দোয়েল কিশোরী জীবনে পা দিয়েছে। সকলে মিলে কত বোঝায় ওকে সন্ধ্যার পরে বাইরে টোটো না করতে, কিন্তু কে শোনে কার কথা। জ্বরের ঘোরে কত শত চিন্তা ভাবনা শেষে অতীতের কথা ভাবতে ভাবতে অচেতন হয়ে পড়ে চন্দ্রবাহার। এই তো গত পরশু রাতের কথা। সরফরাজ ভাই, আব্বা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। আমি আপনাকে ভালোবাসি। অন্য কাউকে বিয়ে করা আমার দ্বারা সম্ভব না। ভাতের থালার শেষ লোকমাটা সরফরাজের মুখে তুলে দিয়ে কথাটা বলে ওঠে চন্দ্রবাহার। আমার মতো বাউন্ডুল এক বেকার ছেলের সাথে তোর আব্বা জীবনেও তোকে বিয়ে দেবে না চন্দ্র। ভুলে যা আমাকে। অভাবের ঘরে ভালোবাসাও জানালা দিয়ে পালায় শুনিসনি কখনো? আর আমি তোকে ভালোবাসি না চন্দ্র। মিথ্যা কেন বলছেন আপনি? আপনার চোখের ওই চাহনি ক্ষণে ক্ষণে বলে দেয় আপনার মনে সকল ভালোবাসা শুধু এই চন্দ্রবাহারের জন্য। চলুন না পালিয়ে যায় সরফরাজ ভাই। নয়তো এই সমাজের নিষ্ঠুর মানুষগুলো যে আপনাকে আমার হতে দেবে না। আমার আব্বা যে বোঝে না আমি এই বাউন্ডুলে আপনিটাতেই মানসিক শান্তি খুঁজে পাই। কোনো অর্থবিত্ত যে আমাকে মানসিক শান্তি এনে দিতে পারবে না। আমার আপনাকে চাই চাই, আর আমি কিছুই জানি না। সরফরাজ কিছুক্ষণ চুপ করে নীরব হয়ে চন্দ্রবাহারের দিকে তাকিয়ে থাকে। চন্দ্রবাহারকে ফুঁফিয়ে কেঁদে উঠতে দেখে সরফরাজ চমকে ওঠে। এই মেয়ে, কাঁদছিস কেন? কথা দিচ্ছি তোকে নিয়ে পালিয়ে যাব দূর দূরান্তে, যেখানে কেউ আমাদের চাইলেও খুঁজে পাবে না। জানি না তোর মুখে কিভাবে আমি এক মুঠো খাবার তুলে দেব। ভবিষ্যৎ ঘোর অনিশ্চিত যেন। তোকে নিয়ে চলে যাব দূরে। এখন থাম। তোর চোখের পানি আমার সহ্য হয় না, জানিস না? আনমনে চন্দ্র সরফরাজের বুকে মাথা রাখে। সরফরাজ স্নেহের সাথে চন্দ্রের মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, ওহে চন্দ্রভামিনী, আমি যদি অচিরেই কোনোদিন হারিয়ে যাই তবে কেঁদে বুক ভাসিও না কখনো। তুমি তো জানোই তোমার চোখের পানি আমার সহ্য হয় না। তুমি বরং আমায় খুঁজে নিও তোমার উঠানের ওই গন্ধরাজ গাছের ফুলগুলোর মাঝেতে। কখনো একটা দুটো ফুলকে আমি ভেবে ঠাঁই দিও তোমার এই এলোকেশের খোপাতে, নয়তো ডান পাশের কানে। প্রতিদিন না হয় একবেলার জায়গায় 2 বেলা পানি দিও গন্ধরাজ ফুলের গাছের গোড়াতে। দেখবে আমি প্রতিদিন হেসে খেলে বেড়াবো ওই ফুলগুলোর মাঝেতে। সরফরাজের এই ঘুরিয়ে ফিরিয়ে বলা কথাগুলো মাথায় ঢোকে না চন্দ্রবাহারের। শুধু এটুকুই বোঝে তার সরফরাজ ভাই তাকে ছেড়ে কোথাও হারিয়ে যাবার কথা বলছে, কিন্তু সে তো কোথাও হারিয়ে যেতে দেবে না সরফরাজকে। সরফরাজের বুক থেকে মাথা উঠিয়ে পিট পিট করে চন্দ্র বলে ওঠে, আচ্ছা আপনার হাতে কি রোজ কিছু না কিছু সমস্যা হয়ই সরফরাজ ভাই? রোজ রাতে আপনার হাতে কিছু না কিছু হয়, আর আমার আপনাকে মুখে তুলে খাইয়ে দিতে হয়। কোনোভাবে ইচ্ছাপূর্বক এই কাজ করেন না তো? হ্যাঁ? সরফরাজ মুস্কি হেসে বলে ওঠে, তোর এই এটুকু মাথায় এত কথা নিয়ে চাপ নিতে হবে না। কাল আমি গ্রামের বাইরে যাচ্ছি, ফিরবো না কাল। সব ব্যবস্থা করতে যাচ্ছি, একবারে পরশু ফিরবো। তুই সবকিছু গুছিয়ে রাখবি। আমরা ওই দিন এই রাতে গ্রাম ছেড়ে বের হয়ে যাব। সরফরাজের কথায় চুপচাপ মাথা নাড়ে চন্দ্রবাহার।
সকালে ঝিম ধরা মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে চন্দ্রবাহারের। সন্ধ্যা রাতে সেই ধুম জ্বরের জন্য অচেতন হয়ে পড়ার পরে মাঝরাতের দিকে জ্ঞান ফিরেছিল তার। চোখ খুলে দেখতে পায় নাজিয়া খাতুন ঠায় বসে জলপট্টি দিচ্ছে তার মাথায়। খানিকটা দূরেই দোয়েল আর দবির উদ্দিন চুপ করে চন্দ্রের দিকে তাকিয়ে আছে। এটুকু দেখে গভীর ঘুমের অতলে হারিয়ে গিয়েছিল সে। এতক্ষণে শোয়া হতে উঠে বসেছে চন্দ্রবাহার, জ্বরও নেই বললেই চলে। হঠাৎ দোয়েল হাঁপাতে হাঁপাতে দৌড়ে চন্দ্রবাহারের ঘরে প্রবেশ করে। আপারে, কি হয়েছে দোয়েল? এমনে হাঁপাচ্ছিস কেন? আপা, সরফরাজ ভাইরে কারা জানি মাইরা ফালাইছে। সবুজদের মাঠের ওই মোটা মেহগনি গাছটার সাথে বাইন্দা খুব নির্মম ভাবে তারে খুন করছে আপা। ভাই নতুন বউটাও নিখোঁজ। সবাই কইতেছে দস্যুরা নাকি এই কাজ করছে, আর সরফরাজ ভাইয়ের বউরে উঠায় নিয়ে গেছে বলে হু হু করে কেঁদে ওঠে দোয়েল। ঘরে আর এক দণ্ড দাঁড়ায় না চন্দ্রবাহার। চিৎকার করে ছুটে যেতে আরম্ভ করে মাঠের দিকে। চারদিকের ভিড় ঠেলে হুমড়ি খেয়ে গিয়ে পড়ে সরফরাজের নিস্তর দেহখানার দিকে। লোহার তারকাটা দিয়ে হাত পা বাঁধায় ক্ষত বিক্ষত হয়ে গেছে সরফরাজের হাত পা। গলায় এপর ওপর হয়ে বেরিয়ে গেছে একটা তীক্ষ্ণধার ছুরি। রক্তে মাখামাখি হয়ে আছে সরফরাজের সারা দেহ। চোখ জোড়া এখনো খোলা। চন্দ্রবাহার চিৎকার দিয়ে সরফরাজের বাহু জড়িয়ে ধরে আর্তনাদ করে বলে ওঠে, ও সরফরাজ ভাই, তুমি আমার হইলা না ঠিক আছে, তবে এভাবে কেন হারায় গেলা? আমি কেমনে বাঁচবো তোমারে ছাড়া? তবে তুমি কি হারায় যাবার কথা বলছিলাম আমারে গত পরশু রাতে? আমি কেন একটাবার বুঝলাম না সরফরাজ ভাই। এই দেখো, আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। দেখো কত যন্ত্রণা হচ্ছে আমার। তুমি ফিরে আসো না, কথা দিচ্ছি আর জ্বালাতন করব না তোমাকে। তোমার জায়গায় কেন আমারে মারলো না ওরা? মানুষ কেন এত নিষ্ঠুর হয়? হ্যাঁ, আমি এখন কই পাবো আমার বাউন্ডুলে সরফরাজ ভাইরে? চন্দ্রবাহার চিৎকার করে আর্তনাদ করতে করতে মাটিতে গড়াগড়ি খেতে থাকে। কারো সাহস হয় না তার কাছে এগিয়ে যাবার। চন্দ্রবাহারের হাহাকারে কেঁদে ওঠে সকল মানুষেরা, কেঁদে ওঠে গাছের পাতারা, কেঁদে ওঠে এই আকাশ বাতাস আর পাখিরা। সন্ধ্যার কিছু মুহূর্ত পূর্বে জ্ঞান ফেরে চন্দ্রবাহারের। এই নিয়ে সেই সকাল হতে চারবার জ্ঞান হারিয়েছে সে। সরফরাজের লাশ দাফনের জন্য নেওয়ার সময় সেই যে কেঁদে কেটে মাটিতে গড়াগড়ি খেতে খেতে জ্ঞান হারিয়েছে, আর এই সবেমাত্র ফিরল তার জ্ঞান। চোখ খুলে শোয়া হতে উঠে বসতেই খাটের কোনায় দবির উদ্দিনকে বসে থাকতে দেখে অভিমানে মুখ ঘুরিয়ে নেয় চন্দ্রবাহার। বাবা নামক এই মানুষটা যে তাকে শেষবারের মতন তার সরফরাজ ভাইকে দেখতে দেয়নি। লাশের সামনে থেকে হাত ধরে টেনে এনে বাড়ির উঠানের ওপর ফেলেছিলেন তিনি। সেখানে কেঁদে কেটে গড়াগড়ি করে বারবার দবির উদ্দিনকে অনুরোধ করেছিল শেষবারের মতো একটাবার সরফরাজকে দেখতে দেওয়ার জন্য। কিন্তু না, তার মনে ছিটে ফোটা মায়াটুকু জন্মেনি সেই মুহূর্তে। চন্দ্রবাহারের চোখের সামনে থেকে তার সরফরাজ ভাইয়ের খাটলা নিয়ে গিয়েছিল, আর চন্দ্রবাহার আর্তনাদ করে করে শুধু মাটিতে গড়াগড়ি খেয়েছিল। ঘরে যে কিছু মানুষের উপস্থিতি রয়েছে তা যেন চন্দ্রের চক্ষুগোচর হয়নি। এলোমেলো ভঙ্গিতে হেলতে দুলতেই ঘর হতে বের হয়ে যায় সে। উঠানের একপাশে থাকা সরফরাজের দেয়া গন্ধরাজ ফুলের গাছটার সামনে গিয়ে দাঁড়ায় চন্দ্রবাহার। কিছুক্ষণ নীরব ভঙ্গিতে গাছটার দিকে তাকিয়ে থেকে ছুটে কলপাড়ে গিয়ে ছোট এক বালতি পানি নিয়ে পুনরায় ফিরে আসে গন্ধরাজ ফুলের গাছের নিকটে। গাছের গোড়ায় পানি দিয়ে গাছ থেকে একটা ফুটন্ত সাদা গন্ধরাজ ফুল চিড়ি নিয়ে কানের পাশে গুজে নেয় চন্দ্রবাহার। আস্তে করে গাছটার সাথে হেলান দিয়ে বসে হাঁটুতে থুতনি ঠেকিয়ে চন্দ্র বলতে আরম্ভ করে, আচ্ছা সরফরাজ ভাই, আপনার মতো সাহসী মানুষ কিভাবে এমনে হারিয়ে যায়? দেখেন সরফরাজ ভাই, আপনি বলেছিলেন না আপনি কখনো হারিয়ে গেলে আমি যেন আপনাকে ভেবে
এই গন্ধরাজ ফুলকে নিজের কানের পাশে বা খোপায় গুজে নি। এই দেখুন না, নিয়েছি আমি। সেদিন আপনার কথার অর্থ আমি বুঝিনি। আপনি কি জানতেন যে আপনাকে এভাবে হারিয়ে যেতে হবে? আপনি তো জানেন আপনার এই চন্দ্র কত বোকা, সোজা কথা ছাড়া প্যাঁচ বোঝে না। তবে কেন এমন করলেন আপনি? সত্যিই কি আমি খুবই অসহ্যকর আপনার কাছে? দোয়েল বারান্দায় বসে চুপচাপ তার আপার কাণ্ড দেখে যাচ্ছে। তার আপা যে ধীরে ধীরে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে তা আর বুঝতে বাকি নেই দোয়েলের। আনমনে ডুকরে কেঁদে ওঠে সে। ও দোয়েল, এমনে কাঁদতেছিস কেন? দোয়েল নিশ্চুপ থেকে হাতের আঙুল দিয়ে ইশারা করে চন্দ্রবাহারকে দেখিয়ে দিয়ে পুনরায় কেঁদে ওঠে। নাজিয়া খাতুন এবার আস্তে করে দোয়েলের পাশে বসে পড়েন। এবার তারও চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। 4 বছর আগে সরফরাজ তার মাকে নিয়ে এই গ্রামে এসে তাদের পুরনো ভিটাতে উঠেছিল। তার আগেও অবশ্য ছেলেটা, তার আব্বা যখন বেঁচে ছিল তখন এই ভিটাতেই থাকতো। খুব ছোট বয়সে সরফরাজের আব্বা গত হয়, তার মা তাকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। সরফরাজ বড় হওয়ার পরে আর তার মামারা তাদের ভরণ পোষণ বইতে রাজি না হয় আর বাড়িতে জায়গা না দেওয়ায় অসহায় মা ছেলে বাধ্য হয়ে ভিটা এসে ওঠে। এই কয়েক বছরে সরফরাজ ও তার মায়ের চন্দ্রবাহারদের সাথে ঠিক প্রতিবেশীর মতো নয়, আপন মানুষের মতোই সম্পর্ক গড়ে উঠেছিল। সরফরাজের মা গত হয়েছিলেন 1 বছর আগে। তারপর থেকে ছেলেটা একদম নিরুপায় হয়ে পড়ে। নাজিয়া খাতুনই তারপর তার স্বামীর সাথে এক প্রকার ক্ষুদ্র আকারের যুদ্ধ করে সরফরাজকে আগলে রেখেছিলেন। বেকারত্বের জ্বালায় পুড়তে পুড়তে ছেলেটা একদম বাউন্ডুলে হয়ে যায়। এই কারণটার জন্য যেন অর্থবিত্তের দাম্ভিকতায় পরিপূর্ণ দবির উদ্দিন আরো সহ্য করতে পারতেন না সরফরাজকে। কত শত কষ্ট সহ্য করার পরে শেষে গিয়ে ছেলেটার নির্মম এক মৃত্যু হলো। কি আর করার, হয়তো ছেলেটার ভাগ্যেই ছিল এমনটা। এক পড়ন্ত বিকেলে দবির উদ্দিন সাথে করে কিছু লোকজন নিয়ে আসেন। তাদের পোশাক পরিচ্ছদ ও কথাবার্তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝাই যাচ্ছে বেশ সম্ভ্রান্ত পরিবারেরই লোকজন তারা। তাদেরকে বসার ঘরে নিয়ে বসতে দিয়ে দবির উদ্দিন সোজা নিজেদের শোবার ঘরে গিয়ে স্ত্রীকে উদ্দেশ্য করে বলে ওঠেন, তালুকদার বাড়ি থেকে লোকজন এসেছে, বিয়ের প্রস্তাব নিয়ে, মেয়েকে প্রস্তুত করো। আর ভালোভাবে বোঝাও যেন বসার ঘরে সবার সামনে বসে পাগলামি না করে। এমন প্রস্তাব আমি হাতছাড়া করতে চাই না। নাস্তাও প্রস্তুত করো। হ্যাঁ গো, তোমার মনে কি একটু দয়া মায়া নেই? মেয়েটা এখনো একটু শোক কাটিয়ে উঠতে পারলো না, আর তোমার এখন মোটে তর সইছে না? মেয়ে কি খুব বেশি পরিমাণে ভাত খেয়ে ফেলছে তোমার? বলো, যদি তাই হয় তাহলে আমি আমার মেয়েদের নিয়ে তোমার বাড়ি ছেড়ে চলে যাই। তুমি থাকো তোমার অর্থ সম্পদ নিয়ে। অমনি দবির উদ্দিন ধমকে ওঠে নাজিয়া খাতুনকে থাপ্পড় মারতে উদ্যত হন। ভয়ে কুকড়ে ওঠে নাজিয়া খাতুন, 2 কদম পেছনে সরে যান। চুপচাপ নাস্তা প্রস্তুত করে মেয়েকে নিয়ে বসার ঘরে আসো, নাইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই মেয়েকে ঘরে বসিয়ে রাখলে আমার মুখে চুনকালি মাখিয়ে ছাড়বে, বলে দিলাম। মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে নাজিয়া খাতুন সোজা সরফরাজের বাড়ির দিকে রওনা হন। তিনি নিঃসন্দেহে বলে দিতে পারেন চন্দ্রবাহার ওখানেই আছে। দিনের বেশিরভাগ সময় চন্দ্রবাহার সরফরাজের ঘরের মেঝেতে নিশ্চুপ হয়ে বসে থাকে। বরাবরের মতো এবারও নাজিয়া খাতুনের ধারণা ঠিক প্রমাণিত হয়েছে। সরফরাজের ঘরের মেঝেতে বসে চন্দ্রবাহার লাল রঙা একটা রোজনা মোচায় বেশ মনোযোগ সহকারে চোখ বোলাচ্ছে। এত মনোযোগ দিয়ে কি পড়ছিস চন্দ্র? এত মনোযোগ দিয়ে তো তোকে আমি মাধ্যমিকের সময়ও বইও পড়তে দেখিনি। রোজনা মোচাটা বন্ধ করে মায়ের কথার বিপরীতে খিলখিল করে হেসে ওঠে চন্দ্রবাহার।
নাজিয়া খাতুন বেশ অবাক হয়ে মেয়ের সে হাসি লক্ষ্য করেন। আজ ঠিক কতগুলো দিন পর তার মেয়েকে হাসতে দেখছেন। খানিক বাদে আগের মতো স্থির ও গম্ভীর হয়ে যায় চন্দ্রবাহার। কি হয়েছে মা? এই সময় তো আমার খোঁজ করার কথা না কারো। নাজিয়া খাতুন অসহায় ভঙ্গিতে আমতা আমতা করে বলে ওঠেন, তালুকদার বাড়ি থেকে তোর জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আসছে। চন্দ্র, তোর আব্বা বোধ হয় এবার তোর বিয়ে দিয়েই ছাড়বে মা। আমার যে কিছুই করার নেই, আমাকে তুই ক্ষমা করে দিস। মায়ের কথা শুনে দু কদম পেছনে সরে যায় চন্দ্রবাহার। তার পায়ের তলা থেকে যেন ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে। কি করবে এখন সে? তার সরফরাজ ভাইয়ের জায়গা যে কিছুতেই অন্য কাউকে দেওয়া সম্ভব নয় তার দ্বারা। শাহির তালুকদার বেশ কড়াভাবে পর্যবেক্ষণ করছে চন্দ্রবাহারকে। চন্দ্রবাহারকে সে আগেও কয়েকবার দেখেছে। আগুন সুন্দরী চন্দ্রবাহার সেই প্রথম দিনই শাহির তালুকদারের দৃষ্টি থমকে দিয়েছিল। শত খুঁজেও চন্দ্রবাহারের পরিচয় সে খুঁজে বের করতে পারেনি। ছোটবেলাকার বন্ধু সরফরাজের মৃত্যুর কথা শুনে ছুটে এসেছিল শাহির তালুকদার। সেখানে এক কোনায় চন্দ্রবাহারকে দেখতে পেয়ে সেবার আর সুযোগ হাতছাড়া করেনি। পাশে একজন থেকে চন্দ্রবাহারের পরিচয় জেনে নিয়েছিল সে। প্রবল অস্বস্তি বোধ নিয়ে চন্দ্রবাহার এক পলক শাহির তালুকদারের দিকে তাকায়। পরক্ষণে চক্ষু চরক গাছ হয়ে যায় চন্দ্রবাহারের। এই লোকটা পাত্র। এনাকে তো চন্দ্র রুহুল কাজী চাচার ছেলের বিয়েতে দেখেছিল। নিয়তির কাছে হার মেনে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়েতে রাজি হয়ে যেতে হয় চন্দ্রবাহারের। এত বড় ঘরে মেয়ের বিয়ে দিতে পারছেন ভেবে দবির উদ্দিনের চোখ চকচক করে ওঠে। নাজিয়া খাতুনও স্বামীর জেদের সাথে পেরে ওঠেন না। শেষমেশ নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকেন। বিয়ে ঠিক হবার পর থেকে কারো সাথে আর কথাই বলেনি চন্দ্রবাহার। পূর্বের চেয়েও যেন অধিক গাম্ভীর্যতা গ্রাস করেছে তাকে। দম বন্ধ করে নিয়ে তিন কবুল বলে দেয় চন্দ্রবাহার। সকলের চোখের অগোচরে চন্দ্রবাহারের চোখ হতে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। চন্দ্রের স্বপ্ন যে শুধু স্বপ্নই রয়ে গেল। তার সরফরাজ ভাইকে যে তার পা হলো না, আর থাকা হলো না শুধুই সরফরাজের চন্দ্রভামিনী হয়ে। আর রোজ করে গন্ধরাজ ফুলের গাছটার নিচে বসে সরফরাজের সাথে মনে মনে কথা বলা হবে না। সরফরাজ ভেবে আর এক দুখানা গন্ধরাজ ফুল তার কানের পাশে বা এলোকেশের খোপায় গুজে নেওয়া হবে না। এর মাঝেই শাহির তার ডান হাতের মাঝে চন্দ্রবাহারের বাম হাতখানা গুজে নেয়। চন্দ্রবাহার শিরশির করে কেঁপে ওঠে। বিদায়ের সময় চন্দ্রবাহারের চোখে ছিটে ফোটা পানির হদিস মেলেনি। নাজিয়া খাতুনের কান্নাও চন্দ্রবাহারকে এক বিন্দু পরিমাণ টলাতে পারেনি। দোয়েল চন্দ্রবাহারকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বলে ওঠে, ও আপারে, তোমারে স্যার আমি কিভাবে থাকবো? আমার একে স্কুলে যাওয়ার সময় চুল বাইদা দেবে। আম্মা মারতে আসলে কে এসে ঠেকাবে আপা? কারে আমি রোজ রাত্রে জড়ায় ধরে ঘুমাবো আপা? আমার যে খুব কষ্ট হচ্ছে। বুকের মাঝে কিঞ্চিত ব্যথা উপলব্ধি করে চন্দ্র। এই ব্যথাকে আর অশ্রু হিসেবে ঠাঁই নিতে দেয় না, নইলে যে তার মা আর বোন আরো ভেঙে পড়বে। আস্তে করে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চন্দ্র বলে ওঠে, কান্দিস না দোয়েল, ভালো করে লেখাপড়া করবি, আব্বা আম্মার খেয়াল রাখবি, আর রোজ নিয়ম করে 2 বেলা আমার গন্ধরাজ ফুলের গাছে পানি দিবি। এবার দোয়েলের কানের কাছে মুখ নিয়ে গিয়ে চন্দ্রবাহার বলে ওঠে, মনে রাখিস, গাছের প্রতিটা ফুলের মাঝে কিন্তু আমার সরফরাজ ভাই আছে। তোর ওপর দায়িত্ব দিয়ে গেলাম। সোজা হয়ে দাঁড়িয়ে চন্দ্রবাহার একবার আশেপাশে চোখ বোলায়। বিয়ে বাড়ির সকলের চোখে অশ্রু টলমল করছে, শুধু তার চোখে অশ্রু ছিটে ফোটাটুকু নেই। এতক্ষণে অনেকে কানাঘুষাও শুরু করে দিয়েছে। দবির উদ্দিন মেয়ের কাছে এগিয়ে এসে বলে ওঠেন, চন্দ্রবাহার, মা, ভালো থাকিস।
চন্দ্র ঘুরে তার আব্বার দিকে তাকায়। মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলে বলে ওঠে, ভালো তো আমি থাকবোই আব্বা। জানেন, একজন বাবা সূর্যের প্রখর তাপ হতে তার সন্তানদের রক্ষা করার জন্য মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, কিন্তু আপনি তো স্বয়ং সূর্যের তাপ হয়ে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। দোয়েলের সাথে অন্তত এই একই কাজ আমি আপনাকে কিছুতেই করতে দেব না। জীবনে অর্থবিত্তর চেয়ে সুখ আর মানসিক শান্তিটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা আপনি একদিন ঠিকই বুঝবেন আব্বা। দবিরউদ্দিনকে উদ্দেশ্য করে চন্দ্রবাহার ফিসফিস করে বলে ওঠে, সরফরাজ ভাইয়ের বিয়ের পেছনে যা আপনারই হাত আছে তা আমি জানি। সরফরাজ ভাইয়ের হত্যার পেছনেও যদি আপনি জড়িত থাকেন, তবে সামনে ঠিক কি কি হতে চলেছে তা আপনি নিজেও জানেন না। কথাগুলো বলার এক মুহূর্ত দাঁড়ায় না চন্দ্রবাহার। সোজা গিয়ে পালকিতে উঠে বসে। চন্দ্রবাহারের এহেন কাণ্ডে দবিরউদ্দিন সহ চারপাশের সকলে অবাকের শীর্ষে পৌঁছে যায়। সকলের থেকে বিদায় নিয়ে বরযাত্রী নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যায়। তাদের গমন পথের দূরত্ব যত বাড়তে থাকে, দবিরউদ্দিনের বুকের মাঝে ঢিপ ঢিপ শব্দ যেন তত দ্বিগুণ হারে বাড়তে আরম্ভ করে। বাড়ি থেকে বরযাত্রীরা বিদায় নিতেই বিয়ে বাড়ির সকল অতিথিরাও একে একে বিদায় নিতে আরম্ভ করে। কোলাহলপূর্ণ বাড়ি জনমানবহীন হয়ে পড়তেই দবিরউদ্দিন ধপ করে মেঝেতে বসে পড়েন। মনে তার অঝোর ধারায় কালবৈশাখীর ঝড় বয়ে চলেছে। না, কালবৈশাখীর ঝড় না, এটা অনুতপ্ততার ঝড়। অতটুকু মেয়ের মুখে অমন ভারী কথা শুনে যেন দবিরউদ্দিনের টনক নড়ে গিয়েছে মুহূর্তের মাঝে। নাজিয়া খাতুন ছুটে যান স্বামীর কাছে। দোয়েল এতক্ষণে কাঁদতে কাঁদতে নিজের ঘরে গিয়ে দৌড় দিয়েছে। হ্যাঁ গো, কি হইল তোমার? শরীর খারাপ লাগছে? না, শরীর ঠিক আছে। নাজিয়া? বলো। আমি মেয়েটার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, কিন্তু আমি একজন বাবা হয়ে কিভাবে আমার সন্তানকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতাম বলো? ছেলেটা ছিল বেকার, একবেলা খাওয়াতেও তো পারতো না। যেখানে ও একবেলার খাবারের পদ পছন্দ না হলে না খেয়ে থাকতো, সেখানে কিভাবে ও সরফরাজের সাথে মানিয়ে নিত? তাই আমি সরফরাজকে বলছিলাম যেন বিয়ে করে নেয়। ওরা পালিয়ে যেতে চেয়েছিল, আমি তা শুনে নিয়েছিলাম সেদিন রাতে। পরে অনেক অনুরোধ করি সরফরাজকে যেন চন্দ্রের জীবন থেকে সরে যায়, একটা বিয়ে করে নেয়। কিন্তু ছেলেটা যে এভাবে চলে যাবে ভাবিনি আমি। মেয়েটা ভাবতেছে আমি সরফরাজকে খুন করছি, কিন্তু আমি তা করিনি নাজিয়া, বিশ্বাস করো। মেয়েটার চোখে আমি ভালো বাপ হতে পারলাম না। আমি মেয়েটার সাথে অনেক অন্যায় করে ফেলছি। বড় একটা দীর্ঘশ্বাস ছাড়েন নাজিয়া খাতুন। আহা, তুমি শান্ত হতো, বুঝছি আমি ব্যাপারটা। মেয়েকে বুঝায় বলবো আমি। ও দোয়েল, তোর আব্বার জন্য পানি নিয়ে আয় তো, তাড়াতাড়ি। দোয়েল চোখ মুখ মুছে জলদি খাবার পানি নিয়ে বারান্দায় ছুটে আসে। হেলে দুলে চলা পালকিতে বসে চন্দ্রবাহার শাড়ির আঁচলের মধ্যে থেকে একটা গন্ধরাজ ফুল বের করে এক ধ্যানে তার দিকে তাকিয়ে থাকে। আচমকা চোখের কোণ হতে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। এতক্ষণে চাপিয়ে রাখা কান্নার নিয়ন্ত্রণে থাকে না চন্দ্রবাহারের। আস্তে করে ফুলখানা একটা চুমু খেয়ে তারপর খোপায় গুজে নেয় তা। সন্ধ্যার কিছু মুহূর্ত পূর্বেই পালকি এসে থামে তালুকদার বাড়ির সদর দরজার সামনে। চন্দ্রবাহার পালকি হতে বাইরে মাথা বের করতে চমকে ওঠে। শাহির তালুকদার ঠোঁটে এক প্রশস্ত হাসি ফুটিয়ে রেখে তার চন্দ্রের দিকে হাত বাড়িয়ে দিয়ে আছে। বেরিয়ে এসো। চন্দ্রবাহার আস্তে করে হাত বাড়িয়ে দেয় শাহির তালুকদারের বাড়িয়ে দেওয়া হাতের দিকে। পালকি হতে বেরিয়ে আসতে চন্দ্রবাহারের দুই হাত দখল করে নেয় শাহির তালুকদারের ছোট বোন শাহিদা ও বড় ভাবি রূপা। চন্দ্রবাহারকে নিয়ে সদর দরজা হতে বাড়ির ভেতরে ঢুকতেই শাহিন তালুকদারের মা এগিয়ে আসেন।
মোর্শেদা বেগমকে দেখে চন্দ্রবাহারকে ছেড়ে খানিকটা দূরে সরে দাঁড়ায় শাহিদা ও রূপা। উপস্থিত সকলের মাঝে এত নীরবতা দেখে খানিকটা ভয় এসে হানা দেয় চন্দ্রবাহারের মনে। এই ভদ্রমহিলাই তাহলে তার শাশুড়ি? মোর্শেদা বেগমের মুখের গাম্ভীর্যতা দেখে ভয়ে দুটো ঢোক গেলে চন্দ্র। মোর্শেদা বেগমের একটা মুচকি হাসিতে চন্দ্রবাহারের মনের সকল ভয় মুহূর্তের মাঝে উদা হয়ে যায়। মোর্শেদা বেগম তার ডান হাতটা দিয়ে চন্দ্রবাহারের বাম গালখানা আস্তে করে ছুঁয়ে দিয়ে বলে ওঠেন, রূপা, আজ থেকে এই মেয়েটা কিন্তু তোমার আরেকটা ছোট বোন। এখন তুমি আর শাহিদা গিয়ে চন্দ্রবাহারের জন্য হাত মুখ ধোয়ার ব্যবস্থা করো, আর একখানা শাড়ি আর কিছু গহনা বের করে এগুলো পাল্টে দেওয়ার ব্যবস্থা করো। মেয়েটাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, দ্রুত যাও। আচ্ছা আম্মা, যাচ্ছি। শাহিদা, দ্রুত চলো। মোর্শেদা বেগম চন্দ্রবাহারকে টেনে নিয়ে একটা নরম গদিওয়ালা কেদারায় বসান। অতঃপর নিজেও তার পাশের কেদারায় বসে চন্দ্রবাহারের দিকে তাকিয়ে বলতে আরম্ভ করেন, আমার ছেলেটা খুব ভালো মানুষ মা। এখনকার সময় এমন মানুষ দুটো খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। ওর খেয়াল রেখো। একটু বদমেজাজি, কিন্তু একটু কষ্ট করে মানিয়ে নিও। দেখবে তোমার থেকে সুখী কেউ হবে না। তোমাকে অনেক পছন্দ করে মা। আচ্ছা চলো তো ওদিকে, মনে হয় সবকিছু প্রস্তুত। হাত মুখ ধুয়ে নেবে, চলো। ওরে, কে আছিস? শাহিরের জন্য চা বানিয়ে আন। ছেলেটা এই সময় চা খায়। চন্দ্রবাহার মুখে একটা টু শব্দ পর্যন্ত করে না, শুধু চুপচাপ অবাক চোখে মোর্শেদা বেগমের দিকে তাকিয়ে থাকে। মানুষটাকে বাহির থেকে যেমনটা মনে হয়, আসলে ভেতর থেকে তিনি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটা মানুষ। অত্যন্ত ভালো মনের একজন মানুষ তিনি। রাতের খাওয়া দাওয়া শেষ হতে চন্দ্রবাহারকে সাজিয়ে গুছিয়ে শাহির তালুকদারের ঘরের খাটের ওপর বসিয়ে দিয়ে যায় রূপা। সারা ঘর হরেক পদের কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলের সুগন্ধে মো মো করছে চারদিকটায়। খানিক বাদে শাহির তালুকদার হাসি খুশি মুখ নিয়ে ঘরের মাঝে প্রবেশ করে দরজার ছিটকিনি তুলে দেয়। ধীর পায়ে হেঁটে এসে খাটের ওপর বসে চন্দ্রবাহারের দিকে অপলক তাকিয়ে থাকে। চন্দ্রবাহার লজ্জায় ইতস্তত বোধ করে মাথা নুয়ে নিয়ে শাহির তালুকদারকে সালাম দেয়। মুস্কি এসে সালামের জবাব দিয়ে শাহির তালুকদার বলে ওঠে, তোমার নাম কেন চন্দ্রবাহার রাখা হয়েছে তা কি জানো তুমি? দুপাশে মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত দেয় চন্দ্রবাহার। আবারও মুস্কি হেসে ওঠে শাহির তালুকদার। তুমি ঠিক চন্দ্রের মতো সুন্দর, তাই তোমার নাম দিয়েছে চন্দ্রবাহার, বুঝেছ? শাহির তালুকদারের দিকে হা করে তাকিয়ে থাকে চন্দ্রবাহার। কি সব আবল তাবল বকছে লোকটা। এর মাঝে দরজায় হঠাৎ ঠক ঠক আওয়াজ হতে দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে ঘরের বাইরে চলে যায় শাহির তালুকদার। মিনিট তিনেক পরে পুনরায় ঘরে প্রবেশ করে দরজা আটকে দেয় সে। ঘর থেকে বের হওয়ার সময় যেমন প্রফুল্লতা নিয়ে বেরিয়েছিল, কিন্তু পুনরায় ঘরে ঢোকার পরে তার ভাবমূর্তি যেন একদম বদলে গেছে। সারা শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। চন্দ্রবাহার চমকে উঠে শাহির তালুকদারের এমন রূপ দেখে। দৌড়ে গিয়ে ঘরে থাকা টেবিলের উপরের পানি ভর্তি জগ হতে গ্লাসে পানি ঢেলে নিয়ে আসে। শাহির তালুকদারের সামনে গ্লাসটা ধরতেই দেরি না করে মুহূর্তের মাঝে গ্লাসের সব পানিটুকু খেয়ে নেয় সে। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? কোনো অঘটন ঘটেছে? চন্দ্রবাহারের প্রশ্নে নিজেকে ধাতস্থ করে নিয়ে শাহির তালুকদার বলে ওঠে, না না, আমি ঠিক আছি, আর সব ঠিকঠাক আছে। তুমি শান্ত হয়ে বসো। চন্দ্রবাহার পুনরায় খাটের ওপর বসতেই শাহির তালুকদারও গিয়ে বসে পড়ে তার পাশে। মিনিট চারেক পরে শাহির উপলব্ধি করে হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে তার। শরীরের বাম সাইড আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে পড়ছে। বসে থাকতে না পেরে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। চন্দ্রবাহার, আমার কেমন যেন লাগছে। বাম পাশটা ধরে অবশ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি বলছেন? সবাইকে ডাক দেব? না, কাউকে ডেকো না। দেখি কিছুক্ষণ শুয়ে থাকি, দেখি ঠিক হয় কিনা। আর কোনো জবাব দেয় না চন্দ্র।
শুধু ক্ষণে ক্ষণে মুচকি হেসে ওঠে। 10 মিনিট পেরোতেই শাহির তালুকদারের মুখ বেঁকে আসে, আর গলা দিয়ে আওয়াজ বেরোয় না, সাথে পাল্লা দিয়ে শুরু হয় বুকে ব্যথা। যন্ত্রণায় ছটফট করতে আরম্ভ করে শাহির। চন্দ্রবাহার এক হাতের ওপর মাথা ভর দিয়ে বাম কাত হয়ে শাহির তালুকদারের দিকে ফিরে শুয়ে পড়ে। প্রখর দৃষ্টিতে শাহিরের দিকে তাকিয়ে চন্দ্র বলতে আরম্ভ করে, তুই তো আমার সরফরাজ ভাইয়ের সবচেয়ে ভালো বন্ধু ছিলি, তবে কেন মারলি তাকে? তাও এত কষ্ট দিয়ে। বন্ধু হয়ে কিভাবে পারলি তুই বল? তোর ভালো মানুষের পেছনে লুকিয়ে থাকা আসল রূপটা তার কাছে ধরা পড়ে গিয়েছিল বলে, তোর সব কুকর্মের সাক্ষী হয়ে গিয়েছিল বলে মেরেছিস। চন্দ্রবাহারের কথায় পিলে চমকে ওঠে শাহির তালুকদারের। শত চেয়েও মুখ হতে একখানা শব্দ বের করতে পারে না সে। খানিক দম নিয়ে আবার চন্দ্রবাহার বলে ওঠে, বিভিন্ন গ্রাম হতে বাচ্চাদের অপহরণ করে এনে যে তোর গুপ্ত কারখানায় নিয়ে তাদের দিয়ে জোরপূর্বক ঝুঁকিপূর্ণ কাজ করাস, তা তো সব সরফরাজ দেখে নিয়েছিল। তুই যখন জানতে পারিস সরফরাজ ভাই সবকিছু জানতে পেরে গেছে, তখনই তাকে মেরে ফেলার হুমকি দিতে শুরু করিস। সরফরাজ ভাই বুঝে গিয়েছিল যে তাকে মরতে হবে, কিন্তু তারপরেও বাচ্চাগুলোকে তোর কবল থেকে মুক্ত করে একটা সুরক্ষিত জায়গায় রেখে যায়। তুই বারবার হুমকি দিয়েছিস বাচ্চাগুলোকে কোথায় রেখেছে তা জানার জন্য, কিন্তু সরফরাজ ভাই মুখ খোলেনি। তারপর সেদিন রাতে তার বাড়িতে গিয়ে তাকে টেনে মাঠের মধ্যে নিয়ে গিয়ে ওভাবে হত্যা করলি। বাচ্চাগুলোকে এতক্ষণে পুলিশ তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। তোর লোকজনকে তো পুলিশ ধরে নিয়ে গেছে, তাই না? এই জন্য এত ঘাবড়ে গেছিস। তোর আম্মা তোকে একজন আদর্শ ছেলে হিসেবে জানে, কিন্তু তুই যে আসলে কি তা যদি সে জানতে পারে, তবে তো মানুষটা শেষ হয়ে যাবে। তোর মুখোশ যদি আমি এখন খুলে দিই, তাহলে শুধু তোর একার জন্যই পুরো পরিবারটা ধূলিসাৎ হয়ে যাবে। আমি চাই তুই থেকে যা তোর মায়ের প্রিয় আর আদর্শ হয়ে। তোর উপরের রূপটা সকলে অনুসরণ করবে, কিন্তু ভেতরের রূপ যেন মানুষের চোখে না পড়ে তারই ব্যবস্থা করে দিয়েছে। সাপের বিষ মিশিয়ে দিয়েছিলাম পানিতে। একটু আগে পানি খেয়েছিস না, সাথে কিন্তু বিষাক্ত সাপের বিষও খেয়ে নিয়েছিস। খুব দেরি হয়ে গেছে এখন, আর তোর হাতে বেশি সময় নেই। চন্দ্রবাহারের কথা কর্ণগোচর হতেই শাহির তালুকদারের চোখ বড় বড় হয়ে আসে। চন্দ্রবাহার হাসতে হাসতে পুনরায় বলে ওঠে, এসব কিছু কিভাবে জেনেছি জানিস? আমার সরফরাজ ভাই সবকিছু তার রোজ নাম চায় লিখে রেখে গেছে। শুনবি না সরফরাজ ভাইয়ের হয়ে সব শোধ আমি কেন তুলছি? তুই আমার সরফরাজ ভাইয়ের মুখ থেকে একটা বার ভালোবাসি কথাটা শুনতে দিলি না আমাকে। দিলি না আমার সরফরাজ ভাইকে আমার হতে। আমার কল্পনায় সাজানো সংসারটাকে দিলি না বাস্তবে রূপ দিতে। তোর পাপ ঢাকতে তুই তোর বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলি? তুই যখন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এলি, আমি তো মেঘ না চাইতেই জল পেয়ে গিয়েছিলাম। সে দেশে তুই আমার ফাঁদে পড়লি। তোর বিশ্বাস অর্জন করেই কিভাবে তোর পেছনে ছুরি মেরে দিলাম, দেখলি? বুঝতে পারছিস বিশ্বাস ভাঙার যন্ত্রণা ঠিক কতটা ভয়াবহ হতে পারে? তোর নানা বাড়ি আর সরফরাজ ভাইয়ের নানা বাড়ি তো একই জায়গায়। সরফরাজ ভাই যে তার নানা বাড়ির ওখান থেকে আখি নামের মেয়েটাকে বউ সাজিয়ে নিয়ে এসেছিল আমাকে তার থেকে দূরে সরিয়ে দিতে। আমি বোকাও বুঝিনি আমার সরফরাজ ভাই যে বিয়ে করতেই পারে না অন্য কাউকে। তার সবটা জুড়েই যে শুধু তার চন্দ্রবাহার। কিন্তু বেচারা যে আগে জানতো না ওই আখি তোর গোপন প্রেমিকা। আখিকে পুলিশ ধরে ফেলেছে। তুই যে আমাদের পাশের বাড়ির হাসনা মেয়েটার সতীত্ব হরণ করেছিলি, তা মেয়েটা আত্মহত্যা করার আগে সরফরাজ ভাইকে জানিয়ে গিয়েছিল। তুই আস্ত একটা অমানুষ। শুধুমাত্র তোর মা বোনের দিকে তাকিয়ে
আমি সব গোপনেই করে যাচ্ছি। তোর মৃত্যুর রহস্য শুধুমাত্র আমার আর তোর মাঝে সীমাবদ্ধ থাকবে। পুলিশকে অনেক অনেক করে অনুরোধ করেছি যেন তোকে গ্রেফতার না করে। তোকে যে আমি নিজ হাতে মারতে চাই। তুই যে হৃদরোগে আক্রান্ত, এটাই আমার সবচেয়ে বড় অস্ত্র। সকলে জানবে তুই হৃদরোগের কারণে মারা গেছিস। এই গ্রামে যে একজন বাচ্চা অপহরণকারী ও ধর্ষক রয়েছে তা মানুষ জানবে, কিন্তু তোর ছদ্মনামে চিনবে তোকে সবাই, শাহির হিসেবে নয়। নইলে যে তোর পরিবারের ওপর সবাই হামলে পড়বে। চন্দ্রবাহারের কথা শুধু চুপচাপ শুনেই গেল শাহিদ তালুকদার। এক ফোঁটা নড়াচড়া করার ক্ষমতা তার মাঝে আর নেই। বাকশক্তি তো সেই কখনই লোপ পেয়েছে। ধীরে ধীরে দেহ নিস্তেজ হয়ে যায়। চন্দ্রবাহার বুঝতে পারে রুহ দেহ ছেড়ে বেরিয়ে গেছে। এমন অমানুষদের যে বেঁচে থাকারই অধিকার নেই। কিছুক্ষণ বাদে চন্দ্রবাহার চিৎকার করে কান্না আরম্ভ করে দেয়। আস্তে আস্তে বাড়ির সকলে এসে উপস্থিত হয় শাহিদ তালুকদারের ঘরে। সারা ঘর ফেটে পড়ে কান্নার আওয়াজে। মোর্শেদা বেগম চিৎকার করে করে কান্না করছেন। চন্দ্রবাহারের খানিক মায়া হয় মোর্শেদা বেগমের জন্য। চন্দ্রবাহার এক কোণে বসে কান্নার অভিনয় করে যাচ্ছে সেই হতে। আশেপাশের মানুষজন এর মধ্যেই বলতে আরম্ভ করেছে, ইস, মাইয়াটার ভাগ্যটাই কি এমনটা ছিল। বিয়ের প্রথম দিনই স্বামীটা মারা গেল। আচমকা রূপা এসে চন্দ্রবাহারের কানের কাছে ফিস ফিস করে বলতে আরম্ভ করে, আমি জানি তুমি মেরেছ এই অমানুষটাকে। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব এদিকটা। তুমি শুধু পুলিশের বিষয়টা সামলে নিও। রূপার দিকে বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে চন্দ্রবাহার। চন্দ্রবাহারকে ছটফট করতে দেখে রূপা আবারও বলে ওঠে, আমি সব জানি। আমি সরফরাজের মামাতো বোন। ও সব আমাকে বলে গেছে। এটাও জানি ও তোমাকে কতটা ভালোবাসতো। ও আমার কাছে তোমার জন্য একটা জিনিস রেখে গেছে, যাওয়ার দিন নিয়ে যেও, কেমন? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দেয় চন্দ্রবাহার। কেটে গেছে প্রায় 2 বছর। সরফরাজের দেওয়া গন্ধরাজ ফুল গাছের নিচে বসে সরফরাজের রোজ নাম চাটা বুকের সাথে মিশিয়ে নিয়ে চোখ বুজে আছে চন্দ্রবাহার। চন্দ্র পিট পিট করে বলতে আরম্ভ করে, জানেন সরফরাজ ভাই, আব্বা অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আমার চেয়ে আব্বা আমার মনটাকে বেশি ভালো করে বোঝেন। আমাকে আর বিয়ের জন্য জোর করে না। আপনার চন্দ্রবাহার ঠিক আপনার মতো সাহসী হয়ে গেছে সরফরাজ ভাই। জানেন, আমি রোজ কলেজে যাই আর নিয়মিত পড়াশোনাও করি। আমি একদিন অনেক বড় ডাক্তার হব। আপনি তো আপনার রোজ নাম চাটায় লিখে রেখে গেছেন যে আপনার চন্দ্র একদিন অনেক বড় ডাক্তার হবে। আপনি শুধু আমার সরফরাজ ভাই হয়েই থেকে যাবেন সারা জীবন। আর আমার কিছুই চাই না। একটা আফসোস সারা জীবন থেকে যাবে, আপনার মুখে একটা বার ভালোবাসি শুনতে পেলাম না। সরফরাজ ভাই দেখেন, রূপা ভাবির কাছে রেখে যাওয়া চেনটা আমি পরেছি। সুন্দর লাগছে না আমাকে? এই চন্দ্রবাহার শুধু আপনার হয়েই থেকে যাবে সারা জীবন। ভালোবাসি সরফরাজ ভাই। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।